জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে আলজেরিয়ার বিপুল ভোটে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তেবুন। এরপর রাশিয়ার সঙ্গে আলোচনা চান জেলেনস্কি ও শোলজ। উত্তর গাজার আরেকটি এলাকা খালি করতে নির্দেশ ইসরায়েলের। এদিকে সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে 59 জনের মৃত্যু। এবং সর্বশেষ ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেলেন কমলা হ্যারিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আলজেরিয়ায় বিপুল ভোটে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তেবুন। আলজেরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবুন দেশটির প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদে নির্বাচিত হয়েছে। 78 বছর বয়সী এই নেতা গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে। গতকাল রোববার আলজেরিয়ার নির্বাচন কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। গতকাল আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির নির্বাচন সংক্রান্ত জাতীয় স্বাধীন কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ শারফি শনিবারের নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন 56,30,000 ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আবদেল মাজিদ তেবুন 53,20,000 ভোট পেয়েছেন, যা মোট ভোটের 94.65%। সেনা সমর্থিত তেবুনের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রক্ষণশীল হাসানি শেরিফ পেয়েছেন 3% ভোট, আর সমাজতান্ত্রিক ইউসেফ আউসিসে পেয়েছেন 2.1% ভোট। হাসানি শেরিফের প্রচার শিবির বলেছে, ভোট কেন্দ্রের কর্মদক্ষতাদের উপর ফল প্রকাশের জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। তাদের অভিযোগ, প্রার্থীর প্রতিনিধিদের ভোটের তথ্য দিতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। তবে এ অনিয়মকে কেন্দ্র করে ভোটের ফলের উপর কোনো প্রভাব পড়ছে কিনা তা উল্লেখ করেননি তিনি। ভোটের ফলাফল ঘোষণা করতে গিয়ে নির্বাচন কমিশনের প্রধান শারফি বলেছেন, নির্বাচনের স্বচ্ছতা এবং সব প্রার্থীর মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। 2019 সালে আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন তেবুন। এরপর তার সরকার বর্ধিত জ্বালানির রাজস্বের উপর ভিত্তি করে বিপুল সামাজিক ব্যয় সংক্রান্ত একটি কর্মসূচি পরিচালনা করেছে। তেবুন পুনর্নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সেই কর্মসূচি চলবে বলে মনে করা হচ্ছে। তেবুন বেকার মানুষদের জন্য সুযোগ সুবিধা, পেনশন ও সরকারি গৃহায়ন কর্মসূচি বাড়ানোর অঙ্গীকার করেছেন। প্রেসিডেন্ট হিসেবে তেবুন তার প্রথম মেয়াদেই এসব সুযোগ সুবিধা বাড়িয়েছিলেন। আয়তনের দিক থেকে আলজেরিয়া আফ্রিকা অঞ্চলের সবচেয়ে বড় দেশ, সেখানে প্রায় 4,50,00,000 মানুষের বসবাস। অবশেষে রাশিয়ার সঙ্গে আলোচনা চান জেলেনস্কি ও শোলজ। ইউক্রেন সংক্রান্ত পরবর্তী শান্তি সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণের পক্ষে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ওলফ শোলজ। চলতি বছরে এমন সম্মেলন আয়োজন করতে চায় ইউক্রেন। সাম্প্রতিক 2 আঞ্চলিক নির্বাচনে জার্মানির জোট সরকারের 3 শরিক দলের শোচনীয় ফলাফলের পেছনে ইউক্রেন যুদ্ধে জার্মানির ভূমিকা সম্পর্কে অনেক মানুষের ক্ষোভ অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আক্রান্ত দেশ হিসেবে ইউক্রেনকে সামরিক সহায়তার পাশাপাশি চ্যান্সেলর ওলফ শোলজের সরকার যথেষ্ট কূটনৈতিক উদ্যোগ নিয়ে রাশিয়ার সঙ্গে শান্তির কোনো প্রচেষ্টা চালাচ্ছে না বলে অভিযোগ দানা বাঁধছে। বিশেষ করে মস্কোর অবস্থানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি চরম দক্ষিণপন্থী এএফডি দল ও বাম রক্ষণশীল বিএসডব্লিউ দল মানুষের মনে সেই মনোভাবের ফায়দা তুলে নির্বাচন ভালো ফল করেছে। এমনকি শোলজের এপিডি দলের একাংশ আরও কূটনৈতিক তৎপরতা প্রকাশ করেছে। এমন প্রেক্ষাপটে চ্যান্সেলর শোলজ শান্তিপূর্ণ পথে ইউক্রেন যুদ্ধ অবসানের পক্ষে কথা বলেছেন। রবিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তিনি পরবর্তী শান্তি সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণের পক্ষে। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে গত 15 ও 16 জুন সুইজারল্যান্ডে আয়োজিত শান্তি সম্মেলনে 78টি দেশ অংশগ্রহণ নিয়েছিলেন। তাদের মধ্যে ইউক্রেনের ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানালেও সেই লক্ষ্য অর্জনের পথ সম্পর্কে কোনো ঐকমত্য আসেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট সেই সম্মেলনে 10 দফা শান্তির ফর্মুলা পেশ করেছিলেন, যার আওতায় ইউক্রেন থেকে রাশিয়ার সব সেনা তাড়িয়ে দিতে হবে এবং যুদ্ধাপরাধের বিচার করতে হবে। সেই সম্মেলনে রাশিয়াকেও আমন্ত্রণ জানানো হয়নি। চলতি বছরের দ্বিতীয় শান্তি সম্মেলন আয়োজনের চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। জুলাই মাসের শেষে জেলেনস্কি অর্থবহ ফলাফল সম্ভবত করবে সেই সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণের পক্ষে কথা বলেছেন। উত্তর গাজার আরেকটি এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের। উত্তর গাজার আরেকটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। রোববার এই নির্দেশনা প্রদান করেন দেশটির সামরিক বাহিনী। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার বাইত লাহিয়ার পার্শ্ববর্তী একটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। তারা বলেছে, এই এলাকাটিকে অনেকবার সতর্ক করা হয়েছে, তবুও তারা সেখান থেকে দক্ষিণ ইসরায়েলের আশকেলান শহরে রকেট নিক্ষেপ করেছিল। সামরিক বাহিনীর মুখপাত্র একটি মানচিত্র প্রকাশ করেছেন, সেখানে এলাকাটিকে ব্লক মনোনীত করা হয়েছে। এরপর সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে 59 জনের মৃত্যু। ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে 59 জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে শক্তিশালী টাইফুন ইয়াগির আঘাতে ভূমিধসের ঘটনাও ঘটেছে। চলতি বছর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। শনিবার স্থানীয় সময় দুপুরের ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে আঘাত হানে টাইফুন ইয়াগি। এ সময় ঘন্টায় 203 কিলোমিটার বেগে ভিয়েতনামের হাই ফোং এবং কোয়াংনি অঞ্চলে আশ্রয় পড়ে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আঘাত হানা সুপার টাইফুনের প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। এছাড়া এ দেশটির বিভিন্ন অঞ্চলে বহু গাছপালা ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যাহত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় আজ সোমবার বন্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এদিকে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছেন, ভূমিধসে অন্তত 44 জন নিহত হয়েছে। ভূমিধসের বিষয়ে সতর্ক করছে স্থানীয় কর্তৃপক্ষ। ইয়াগির প্রভাবে কয়েক ঘন্টা টানা বৃষ্টিপাতের পর মধ্যরাতের দিকে ভূমিধসের ঘটনা ঘটে। ঝড়টি এখন পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ভিয়েতনামের উপকূলীয় শহরগুলো থেকে প্রায় 50,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। লোকজনকে এই সময়ে বাড়িতেই অবস্থান করার জন্য সতর্ক করা হয়েছে। হ্যানয় সহ উত্তরাঞ্চলের 12টি প্রদেশে সব স্কুল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। ভিয়েতনামে আঘাত হানার আগে চীন এবং ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়টি। ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন বলে নতুন এক জনমত জরিপে উঠে এসেছে। হ্যারিসকে এগিয়ে রাখলেও জনমত জরিপে বলা হয়েছে, দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর এসব অঙ্গরাজ্যই হয়ে উঠবে জয় পরাজয়ের মূল চাবিকাঠি। এদিকে আগামীকাল প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। দ্য গার্ডিয়ানের তথ্য অনুসারে 5 সেপ্টেম্বর পর্যন্ত জনমত জরিপে জাতীয় গড়ে কমলার সমর্থন 47.5%, ট্রাম্পের 43.9%। 20 জুলাই কমলা ও ট্রাম্পের সমর্থন ছিল যথাক্রমে 43.4 ও 45.1%। এর কয়েকদিন পর কমলার সমর্থন কিছুটা কমলেও 1 আগস্টের হিসাবে ট্রাম্পকে টপকে কমলা এগিয়ে যান। তখন কমলার সমর্থন দাঁড়ায় 44.7% আর ট্রাম্পের 43.4। এরপর থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত জরিপে কম বেশি দেখা গেলেও কমলাকে পেছনে ফেলতে পারেননি সাবেক এই প্রেসিডেন্ট। জনমত জরিপে এগিয়ে থাকার মধ্যে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশগ্রহণ করেছে কমলা হ্যারিস। জুলাইয়ে মনোনয়ন পাওয়ার পর কমলার যোগ্যতা নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করেন, কিন্তু অল্প কিছু দিনের মধ্যে জনমত জরিপে তিনি এগিয়ে থাকায় তাকে নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে। ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর আত্মবিশ্বাস আরও বাড়বে বলে আশা করছে কমলা শিবির। অন্যদিকে এই বিতর্ক থেকে ট্রাম্পের প্রচার শিবিরে আরও গতি বাড়বে বলে আশা করছে রিপাবলিকানরা। উভয় প্রার্থী বর্তমানে নজর রাখছেন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই নির্বাচনে পেনসিলভানিয়া ও জর্জিয়ার মতো কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোটেই জয় পরাজয় নিশ্চিত হবে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2021 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জামাইকান ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। বিশেষজ্ঞরা বলেছেন, কমলা হ্যারিস প্রার্থী হয় সাম্প্রতিককালে ব্যাকফুটে থাকা ডেমোক্র্যাটরা আবার ঘুরে দাঁড়াতে পারে। বিশেষ করে নারী অভিবাসী কৃষ্ণাঙ্গ ভোটাররা সমর্থন দিতে পারেন কমলা হ্যারিসকে। এছাড়া যেসব ভোটার বাইডেনকে ভোট না দিয়ে ট্রাম্পকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা ও সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। রাজনৈতিক পর্যবেক্ষক অ্যালান মিনুস্কি আল জাজিরাকে বলেন, অন্তত বাইডেনের চেয়ে ভালো করার সম্ভাবনা রয়েছে কমলা হ্যারিসের। বিশেষ করে নারী ও কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন আদায় করে নিতে পারেন তিনি। এদিকে এবিসি টেলিভিশনের আয়োজনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া আগামীকাল শহরে মঙ্গলবার অনুষ্ঠিত হবে প্রেসিডেন্সিয়াল ডিবেট। জনমত গঠনে নির্বাচনী এই বিতর্কের গুরুত্ব অনেক। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বাইডেনের উপর চাপ শুরু হয় গত 27 জুনের বিতর্কের পর। ওই বিতর্কে 81 বছর বয়সী বাইডেন তার প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হন। এমনকি কোনো প্রশ্নের সাবলীল জবাব দিতে পারেননি তিনি। এরপরই ডেমোক্রেট শিবিরের তুমুল আলোচনা শুরু হয়। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে ধরাশায়ী হতে পারেন বাইডেন। দলের স্বার্থে আগামী নির্বাচন থেকে সরে দাঁড়াতে তার উপর চাপ দিচ্ছিলেন ডেমোক্রেট নেতারা। এরপরই বাইডেন তার প্রার্থিতা প্রত্যাহার করেন।